সকালবেলায় একটা রক্তদান অনুষ্ঠানে গিয়েছিলাম উদ্বোধন করতে। সেখানে গিয়ে আমি কিছু কথাও বলেছি। অ্যাকচুয়ালি মানে মেন রেকর্ডিংয়ে এত নয়েজ যে সেটা আমার রেকর্ডিংয়ে আমি কি বলেছি সেটা ভালো বোঝা যায়নি। তাই আমি এখন একটু খুব জিস্ট ওয়েতে সংক্ষিপ্তভাবে জানিয়ে রাখি আমি কি বলেছি। আমি বলেছি যে রক্তদান মহদান এইসব বিষয়ে যেসব বক্তব্য সেগুলো বহু পুরনো হয়ে গেছে, সবাই জেনে গেছে। আমি কিছু নতুন কথা বলেছি। যেমন আমি বলেছি যে অ্যাকচুয়ালি ব্লাড ট্রান্সফিউশন ইনসিডেন্সটা কমাতে হবে। সেটা কীভাবে কমানো যায়। আমাদের দেশে অ্যাকচুয়ালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মানে আয়রন ঘটিত রক্তাল্পতা ঘটনা বেশি। সেটা আমরা অনেক রকমভাবে প্রথম থেকেই কমাতে পারি। যদি দেখি কারো হিমোগ্লোবিন 8-9 মধ্যে আছে, তার 180 দিন হাতে সময় আছে, তাকে যদি আমরা প্রত্যেক দিন একটা করে আয়রন ট্যাবলেট খাওয়াই, তার আয়রন ডেফিসিয়েন্সিটা কারেকশান হয়ে যাবে। যদি দেখি যে কোনো একটা পেশেন্টের অপারেশন প্রয়োজন, তার হয়তো 8 হিমোগ্লোবিন আছে, ডাক্তারবাবু বলছে যে 2 বোতল রক্ত লাগবে, তারপরে অপারেশন করব। এই অপারেশনটা যদি 1 মাস পেছানো যায়, তাহলে আইভি আয়রন দিয়ে ইন্ট্রাভেনাস আয়রন 500-700 কিংবা 1 গ্রাম দিয়ে যদি মাসখানেকের মধ্যে আমরা হিমোগ্লোবিনটা 10-11 উপরে তুলে আনতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রক্তের প্রয়োজনীয়তা থাকবে না সার্জারির সময়। খুব বড় সার্জারি, অ্যাকিউট সার্জারির কথা আমি বাদ দিচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা কমানো সম্ভব। এবং আমি আরেকটা নতুন কথা বলেছি, সেটা হচ্ছে যে আগে আমরা জানতাম যে আত্মীয় স্বজনের যদি ব্লাড দরকার হয়, তাহলে তার নিয়ারেস্ট রিলেটিভদের ব্লাড ডোনেট করে সেই ব্লাডটা ট্রান্সফিউজ করা বেশি ভালো, রিস্ক কম। জানা লোক, অসুখ বিসুখ নেই সেরকম লোকের রক্ত আমরা দিলাম। কিন্তু এখন সায়েন্স বলছে যে ব্লাড রিলেটেড পারসন যারা, তাদের ব্লাড নিলে অনেক সময় একটা অটোইমিউন ডিসঅর্ডারের সম্ভাবনা থাকে। অটোইমিউন ডিসঅর্ডার মানে হচ্ছে, এই ধরুন অ্যালার্জি জিনিসটা কি? অ্যালার্জি হচ্ছে আপনার শরীরে একটা ফরেন প্রোটিন ঢুকলো, সেই প্রোটিনটা আপনার শরীর অ্যাকসেপ্ট করতে পারছে না। তখন সেই প্রোটিনটা অর্থাৎ সেই অ্যান্টিজেনটাকে আটকাবার জন্য শরীর করে কি অ্যালার্জিক রিয়াকশন করে একটা অ্যান্টিবডি তৈরি করে। এই রিয়াকশানের জন্য আমাদের গা হাত পা ফুলে যেতে পারে, অসম্ভব চুলকুনি হতে পারে, নানান রকম উপসর্গ হতে পারে, এমনকি শক পর্যন্ত হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে নিয়ারেস্ট পার্সনদের ব্লাড নিলে এই অ্যান্টিজেনটা পাওয়ার সম্ভাবনা বেশি। আমাদের নিজেদের লোকেদের কাছ থেকেই আমি অ্যান্টিজেনটা পেয়ে আমার শরীরের 12টা বাজিয়ে দিতে পারি। যাদের অটোইমিউন ডিসঅর্ডার আছে তাদের কিন্তু এটাই ঘটে। অটোইমিউন ডিসঅর্ডারে অনেক রকম রোগ হয়, গাঁটে ব্যথা থেকে নানান রকম আর্থ্রাইটিস, হার্টের রোগ, আরও অনেক রকম রোগ হয়, যেগুলো স্টেরয়েড দিয়ে কন্ট্রোল করতে হয়। সারে না, কিন্তু কন্ট্রোল করতে হয়। সেই জন্য এখন বলছে যে আপনি রক্ত নিন রিমোট পার্সনের রক্ত, আপনার ডিএনএ থেকে যতটা দূরে থাকে সেই মানুষের রক্ত আপনি নিন, তাতে আপনার বেশি উপকার। অবশ্যই দেখে নিতে হবে যে রক্তটা আপনি নিচ্ছেন সেই রক্তের মধ্যে রক্তবাহিত কোনো রোগ নেই, সেটা দেখে নিয়ে তবে ব্লাডটা নিতে হবে। এবং এটাই এখনকার সায়েন্স, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আমার আত্মীয়ের ব্লাড দরকার, আমি ব্লাড ব্যাংকে যাব, আমি ব্লাড ডোনেট অবশ্যই করব, কারণ ব্লাড ব্যাংকের একটা রিজার্ভ থাকা প্রয়োজন। কিন্তু আমি নেব অন্য রক্ত, অন্য আননোন পার্সনের রক্ত, সেইটা আমার শরীরের মধ্যে বেশি উপকারী এবং কম ঝঞ্ঝট আমদানি করবে। এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের আরও বেশি উপকার। এর বেশি আমি আর সেদিন কোনো কথা বলিনি। এইটা নতুন কথা জানাবার জন্য আমি এখানে জানালাম।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে একটা স্টাডি করা হয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে। সেখানে থ্যালাসেমিয়া স্টাডি ক্যারিয়ার কিংবা ডিজিজ কিনা তার স্টাডি করে একটা ব্লাড রিপোর্ট করে দেখা গেছে, আশ্চর্য হয়ে যাবেন যে 30% ছেলেমেয়ের মধ্যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার পাওয়া গেছে। খুব আশ্চর্যজনক স্ট্যাটিস্টিক্স। আমাদের অভিভাবকদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, তার সন্তান থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা সেটা যেন অল্প বয়সেই জেনে রাখে। কারণ সেক্ষেত্রে তাকে বিয়ে দিতে হবে একটা নন ক্যারিয়ার নন ডিজিজ পার্সনের সঙ্গে। এটা খুব জরুরি। এটা না করলে আমাদের সমাজ থেকে থ্যালাসেমিয়া নামক বস্তুটাকে দূর করা যাবে না। আমাদের অভিভাবকেরা এ ব্যাপারে এখনও অনেক অচেতন অবস্থায় আছে। আমি এখানে এই ভিডিওর মাধ্যমে বলতে চাইব যে নিজের সন্তানের থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে কি না সেটা আপনারা অনেক আগেভাগে জেনে রাখুন। তার ভবিষ্যৎ সুরক্ষিত করুন, তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। কারণ দুটো ক্যারিয়ারের মধ্যে যেন কখনো বিয়ের মতো ঘটনাটা না ঘটে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। থ্যাংক ইউ। এই ভিডিওতে আমার পাশে যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন তিনি একজন স্টাফ নার্স। তার খুব ইচ্ছে ব্লাড ডোনেশন করার, কিন্তু কোনো সময় পেরে ওঠেননি, কেননা তার হিমোগ্লোবিন কখনো 10-এর উপরে ওঠেনি। আমি জানি যে এখন আমাদের সমাজে মেয়েরা অনেক ব্যাপারে এগিয়ে আসছে, তাদের কাজকর্ম ভালো, তারা চাকরির ক্ষেত্রে অগ্রণী, তারা মেধা তালিকায় অগ্রণী, তারা রাজনীতিতেও অগ্রণী। অনেক নেতানেত্রীর আমরা ভাষণ শুনেছি এবং আমি জানি না কজন নেত্রী রক্তদানে অংশগ্রহণ করেছেন, কারণ আমি শিওর জানি তাদের শরীর সেটা পারমিট করছে না। একজন মহিলা তিনি যদি একজন রক্তদাতা হতে চান তার হিমোগ্লোবিন 12-এর উপরে উঠতে হবে। তাকে খেয়াল রাখতে হবে, তার হিমোগ্লোবিনের যত্ন নিতে হবে, তাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। এই কোটাটা তাকে পূরণ করে রাখতে হবে। তাহলে পরে তার বহুদিনের শখ অবশ্যই পূরণ হবে এবং শারীরিকভাবে যদি এই ফিটনেসটা তিনি অতিক্রম করতে পারেন তাহলে পরে আমাদের ব্লাড ব্যাংকের যারা স্টাফ তারা তাকে সাদরে বরণ করবে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার ফুড হ্যাবিটের মধ্যে ভালো খাবার, পুষ্টিকর খাবার, আয়রন সমৃদ্ধ খাবার, প্রয়োজনে আয়রন ট্যাবলেট ডাক্তারের পরামর্শে অবশ্যই, এবং সেইগুলো কমপ্লিট করে তিনি যদি তার শরীরটাকে সুস্থ রাখতে পারেন তাহলে তিনি অবশ্যই রক্তদান করতে পারবেন। ধন্যবাদ।